মা, একা একা বনের পথ দিয়ে পাঠশালা যেতে আমার খুব ভয় করে। সবার কত সখী আছে, আমার কেন নেই গো মা? কে বলে নাই? আছে তো, আছে। আছে? কে মা? মধুসূদন দাদা, তোমার বড় দাদা। কোথায় থাকে মা? বনে। বনে? বনে কেন থাকে মা? আমাদের সাথে থাকে না কেন মা? তাকে তো ঘরে বাঁধা যায় না, তাই। খুব দুষ্টু বুঝি? হ্যাঁ, খুব দুষ্টু। সারাদিন কেবল বাঁশি বাজায়। সারাদিন বাঁশি বাজায়, লেখাপড়া করে না? বাবা, সে বড় জ্ঞানী, লেখাপড়ার দরকার পড়ে না। আমার সাথে দেখা হলে বলে সঙ্গে নিয়ে আসবো। বলে দেখো, আমার কথা তো শুনে না। যদি তোমার কথা শোনে। এখন পাঠশালাতে যাও বাবা, দেরি হয়ে যাচ্ছে, গুরুমশাই রাগ করবেন। তাহলে আমি আসি। আর ভয় পেও না। যখনই ভয় পাবে তুমি তখন তোমার মধুসূদন দাদাকে ডাকবে, মনে থাকবে? থাকবে মা, থাকবে। মধুসূদন, আমি তোমার ভরসায় আমার একমাত্র পুত্রকে পাঠালাম। তুমি ওকে আঁকলে রেখো, হে মধুসূদন। হে মধুসূদন। মধুসূদন দাদা, মধুসূদন দাদা, দাদা, মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ? ও মধুসূদন দাদা, আমার খুব ভয় করছে। মাঝে বললো তোমাকে ডাকলে তুমি আসবে, আসছো না কেন? ও মধুসূদন দাদা, আমার যে খুব ভয় করছে। তুমি কোথায়? ভয় নাই গোপাল, আমি তোমার সাথেই আছি। কোথায়? কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমি তো তোমার সামনেই, তাকিয়ে দেখো। তুমি কি আমার মধুসূদন দাদা? হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। এখন বলো তো, কেন তোমার ভয় করছে? হ্যাঁ, এই জঙ্গলটা তো কেমন থমথমে নির্জন। ও, তোমার নীরবতায় ভয়? আর ভয় করছে না। আমি কি তোমার সাথে খেলতে পারি? তুমি পাঠশালায় যাবে না? গুরুমশাই তোমার জন্য অপেক্ষা করছে। এখন তো তোমার খেলার সময় নয় গোপাল। শোনো গোপাল, যখন যে কাজ করবে তখন সেই কাজ করবে। খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া, মনে থাকবে? মনে থাকবে মধুসূদন দাদা। তাহলে চলো, তোমাকে তোমার পাঠশালাতে পৌঁছে দিই। আমার পড়া শেষ হয়ে গেলে তুমি আমার সাথে খেলবে মধুসূদন দাদা? খেলবো, তুমি এখন চলো। তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো। আমি যার হাত ধরি শক্ত করেই ধরি। ভয় নেই তোমার, হাত ছাড়বো না যতক্ষণ তুমি না ছাড়বে। এখন চলো। মা, ও মা, শোনো না, আজ মধুসূদন দাদার সাথে দেখা হয়েছিল। সত্যি? হ্যাঁ গো মা, আমরা কতক্ষণ খেলা করলাম। আমার বাড়ি আসতে মোটেই ইচ্ছে করছিল না। মধুসূদন দাদা কি ভালো। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য বাবা, তুমি ধন্য। তুমি কাঁদছো কেন মা? আনন্দে, আনন্দে বাবা। যাক, এবার আমার আর চিন্তা নাই।
যার মধুসূদন দাদা আছে তার আর ভয় কি? আমি কাল দাদাকে আমাদের বাড়ি আসতে বলবো। দেখো তোমার দাদা তোমার কথা রাখে কিনা। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, কোথায় তুমি? কোথায়? কাছে এসো না, আমার খুব ভয় করছে। তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে। মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি এখনো আসছো না কেন? তুমি কি আর আসবে না গো? ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা। বাঘ, বাঘ, আমাকে বাঁচাও মধুসূদন দাদা, আমাকে বাঁচাও। নরম কচি মাংস কতদিন খাইনি। মধুসূদন দাদা, তুমি আসছো না কেন? ও মধুসূদন দাদা। সুস্বাদু মাংস। এটা আমার শিকার, এটা আমাকে ছেড়ে দে। আমি একে আগে দেখেছি, এটা আমার। এটা আমার অঞ্চল, আমি ওকে খাবো। আমার সাথে যুদ্ধ কর, যুদ্ধে যে জিতবে সে খাবে। চলে আয়। আমি থাকতে তোমার কিছুই হতো না। আমি তোমার পাশেই ছিলাম, আমি তোমাকে দেখছিলাম। দেখছিলে? যখন দেখছিলাম তুমি আমার ওপর পূর্ণ বিশ্বাস রেখে হাউমাউ করে কাঁদছিলে, তখন আর থাকতে পারলাম না। তুমি এমন করলে কেন দাদা? আমাকেও তো দেখতে হবে আমি যাকে ভালোবাসি সে আমায় কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। এটা ভালোবাসার পরীক্ষা গোপাল, ভালোবাসার পরীক্ষা। তুমি খুব দুষ্টু, আমাকে আর কোনোদিন পরীক্ষা করবে না। না, আর কোনোদিনই তোমাকে পরীক্ষা করব না। এখন চলো, পাঠশালাতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। তোমার পাঠশালায় এসে গেছে। মধুসূদন দাদা, আমার সাথে চলো না আমার পাঠশালাতে। আমি তো রাখাল, গরু চড়ানো আমার কাজ, তোমার কাজ পড়াশোনা করা। যাও, বাড়ি ফেরার পথে দেখা হবে। আজ এত দেরি হলো গোপাল? আজ জঙ্গলে আমাকে বাঘ আর ভাল্লুকে তাড়া করেছিল। আমার মধুসূদন দাদা বাঘ ভাল্লুককে তাড়িয়ে আমাকে নিয়ে পাঠশালাতে পৌঁছে দিয়েছে। গোপাল, শিক্ষার অপর নাম সত্য। তুমি অসত্য বলছো। এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। তুমি তোমার কল্পনায় আমাকে গল্প বানিয়ে শোনাচ্ছ। আর কোনোদিন এই ধরনের মিথ্যা বলবে না। যাও, বসো। তোমার ওই মধুসূদন দাদাটা কে? সর্বশক্তিমান? শোনো বাবারা, কাল আমার বাবার বাৎসরিক কাজ। আমার এই পিতৃদায় থেকে তোমাদেরই উদ্ধার করতে হবে বাবারা। জানি গুরুদেব, আপনি তো শিক্ষার বিনিময়ে অর্থ নেন না। আপনার পিতৃদায় আমাদের। আপনি নিশ্চিত থাকুন, কাল আমরা
আমাদের সাধ্য মতো আপনাকে সাহায্য করব। ধন্যবাদ। মা, কাল গুরুদেবের পিতার বাৎসরিক, সবাই কিছু না কিছু দিচ্ছে, আমি কি দেব বলো তো? বাবা, আমি গরিব মানুষ, ঘরে নুন আনতে পান্তা ফুরাই, আমি কি দেব বাবা? তুমি বরং তোমার মধুসূদন দাদাকে বলো, নিশ্চয়ই কিছু একটা করবে। ঠিক বলেছ, মধুসূদন দাদাই কিছু একটা করবে। দেখো না, আজ আমার গুরুদেবের বাবার বাৎসরিক কাজ, সবাই কিছু না কিছু দিচ্ছে। মাকে বললাম, মা বলল তোমার কাছে যাইতে, মায়ের কাছে দেবার মতো কিচ্ছু নাই। আমার কাছেও কিছু নাই। আমি রাখাল মানুষ, গরিব মানুষ। এই বাঁশি আর একটা ঘটি আর এই গরু ছাড়া আমার কাছে কিছুই নাই। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি এই সাদা গরুর দুধ তোমাকে 1 ঘটি দিচ্ছি। এই ঘটি ভর্তি দুধ তোমার গুরুদেবকে দেবে পুজো কাজে লাগানোর জন্য, ঠিক আছে? খুব ভালো। দীর্ঘায়ু হও। এই গোপাল কত বড় একটা ঘটি দুধ এনেছে দেখ। এটা কি করে সম্ভব? এ কি জাদু ঘটি? দুধ তো শেষই হচ্ছে না, ব্যাটার পেটে পেটে এত। গোপাল, তোকে এই ঘটি কে দিয়েছে? আমার মধুসূদন দাদা। কোথায় থাকে তোর ওই মধুসূদন দাদা? আমাকে নিয়ে যাবি? হ্যাঁ গুরুদেব, চলুন। এইখানে আমি আর আমার মধুসূদন দাদা গাছের গুড়িতে বসে গল্প করি। ডাক ডাক, তোর মধুসূদন দাদাকে ডাক। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, তুমি একবার এসো না, আমার গুরুদেব তোমার সাথে দেখা করতে চাইছেন, আসো না একবার। মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। খালি মিথ্যা কথা, মধুসূদন দাদা বলে কেউই নাই গুরুদেব। ওই ঘটিটা কোথায় থেকে চুরি করে এনেছে। না গুরুদেব, এই ঘটি আমি চুরি করিনি, এই ঘটি আমাকে আমার মধুসূদন দাদা দিয়েছে। ও মধুসূদন দাদা, তুমি কোথায়? তুমি আসো না, ও মধুসূদন দাদা। আমার গুরুদেব আমাকে চোর বলছে, তুমি এসে আমার গুরুদেবকে বলো না এই ঘটিটা তুমি আমাকে দিয়েছো। মধুসূদন দাদা, একবার তুমি আসো না, সবাই আমাকে চোর বলছে। ওই তো আমার মধুসূদন দাদা, আমার মধুসূদন দাদা খুব সুন্দর বাঁশি বাজায়। দাদা তুমি দেখা দিচ্ছ না কেন? তুমি সামনে এসো না মধুসূদন দাদা। গোপাল, আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পারবে না, কারণ আমাকে দেখতে হলে শিশুর মতো বিশ্বাস লাগে। তোমার সরল বিশ্বাস আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছিল। আর গুরুদেব, এই জন্মে আমার দেখা হবে না, আপনাকে বহু জন্ম অপেক্ষা করতে হবে। সবাই চলে গেলে তুমি আবার আসবে তো মধুসূদন দাদা? আসবো গোপাল, আমি এখন আসি গোপাল। গোপাল, গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য। গোপাল, তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। বহুকাল আগে পলাশপুর গ্রামে
বাস করত এক ব্যাধ। সে আর তার বউ মিলে জঙ্গলে জঙ্গলে ঘুরে পাখি ধরত। তারপর সেই পাখিগুলোকে হাটে বিক্রি করে সংসার চালাতো। একদিন হলো কি, আজ হলো কি বলতো? একটি পাখিও ফাঁদে পড়ল না। সূর্যি পশ্চিমে গেছে, এখন কোনো পাখির ধরা দিলেও তার হাটে বিক্রি করা যাবে না। এইটুকু পাখি মেরে কি লাভ? ওর প্রাণটাও যাবে আর আমাদের পেটও ভরবে না। ওকে না মারাই ভালো। তোমরা আমার মেরো না, আমাকে রাজার কাছে নিয়ে চলো, আমাকে অনেক দামে কিনে নেবেন। ওমা, পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে গো। তুমি কি পাখি গো? আমি সুখ পাখি। আচ্ছা সুখ পাখি, রাজার কাছে গিয়ে তোমার কত দাম চাইবো? সেসব আমিই বলবো, তোমরা শুধু রাজার কাছে আমাকে নিয়ে চলো। বাহ বাহ বাবা বাহ, এমন সুন্দর পাখি আমি আগে তো কোনো দিনও দেখিনি। মহারাজ, ও দেখতেই সুন্দর না, মানুষের মতো সুন্দর কথা বলে। পাখি মানুষের মতো কথা বলে? হ্যাঁ, এ আবার হয় নাকি? সত্যি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন না। ওর দাম কত? দেখবেন ও নিজেই উত্তর দিচ্ছে। পাখি বলবে পাখির দাম কত? হে পাখি, তোমার দাম কত? মহারাজ, আমার দাম 10,000 স্বর্ণ মুদ্রা। সত্যি তো? তুমি সুন্দর কথা বলতে পারো না? তা তুমি কি উপকার করবে শুনি? সময় হলে বলবো মহারাজ। ঠিক আছে, তোমার কথা মতো 10,000 স্বর্ণ মুদ্রা আমি ব্যাদকে দিচ্ছি। মন্ত্রী, 10,000 স্বর্ণ মুদ্রা ব্যাদকে দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि मङ्गलाय तनोहरि। দেখেছো রানী, কি সুন্দর পাখি, দেখলেই মন ভরে যায়। আপনি নিশ্চয়ই আমায় উপহার দেবেন মহারাজ, তাই না? রানী, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু এই সুন্দর পাখিটি নয়। তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি বরং এই সুখ পাখিটির একটি সুন্দর নাম দাও। আপনার প্রিয় পাখির নাম বরং আপনিই রাখুন। আমি রাখলে আপনার পছন্দ হবে না মহারাজ। মহারাজ, কিছু যদি না মনে করেন আমি বলি। হ্যাঁ বলো সুখ পাখি, বলো কি নামে ডাকবো তোমায়? মহারাজ, আপনি হীরকরাজ আর আমি হলাম আপনার মনের মতো পাখি, তাই আমাকে হীরেমতি বলে ডাকবেন। শুনলে রানী, শুনলে? কি সুন্দর নাম, আমার মনের মতন নাম, হীরেমতি, তাই না রানী? আপনার যখন পছন্দ হয়েছে, না বলার উপায় আছে মহারাজ? কি নির্লজ্জ বেয়াদব পাখি, লজ্জা করে না নিজের নাম নিজে রাখতে? দিন থেকে ওই অলক্ষণে পাখিটা এসেছে, সেদিন থেকেই মহারাজ আমার দিকে ফিরেও তাকায় না। দুঃখ করবেন না মহারানী, সুযোগ বুঝে পাখিটাকে সায়স্তা করলে আপনার আবার সুদিন ফিরবে। শোনো রানী,
আজ আমি মৃগয়ায় যাব। আমার হীরেমতি তোমার কাছেই থাকবে। দেখো রানী, ওর জন্য আবার কোনো অযত্ন না হয়। অযত্ন কেন করব মহারাজ? আপনার প্রিয় পাখি কোনো অযত্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। যাও হীরেমতি, রানীর কাছে যাও। দুটো দিন তুমি রানীর কাছেই থেকো। বিদায় মহারাজ, বিদায়, বিদায় মহারাজ। তো আমার থেকে সুন্দরী এই জগতে আর আছে কিনা? তোমার চেয়ে সুন্দরী এই জগতে লক্ষজন রয়েছে। তাদের মধ্যে একজন হলো সুমিত্রা। পূর্ণিমার চাঁদের আলোর ছটা রয়েছে তার রূপে, আর এই পূর্ণিমার চাঁদের আলোয় প্রতিফলিত মায়া আয়নায় তুমি তার রূপ দর্শন করো রানী। দেখতে পাবে তোমার চেয়ে লক্ষ গুণ সুন্দরী। এর তুমি দাসী হবার যোগ্য নও। কি এত বড় কথা? তোর ডানা ছিঁড়ে যদি ঘাড় না মটকায় তবে আমার নামও সুচিত্রা নয়। মহারাজা ফিরলে কি বলবেন জানি না। পাখিটা তো পালালো। ভালোই হয়েছে পালিয়ে গিয়েছে, আপদ বিদায় হয়েছে। মহারাজাকে যা হয় কিছু একটা বলে দেব। রানী, রানী, আমার হীরেমতি কোথায়? ওর কোনো সাড়া পাচ্ছি না কেন? ওকে কত বারণ করলাম, মৃগয়া থেকে আজ না হয় কাল ঠিকই ফিরে আসবে, কিন্তু কে শোনে কার কথা? ফুরত করে চলে গেল কোথায় আপনাকে খুঁজতে। আমাকে খুঁজতে? এ কি বলছো? আজ্ঞে হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হয় তো দাসীকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ মহারাজ, মহারানী ঠিকই বলেছেন। না 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 না, এ হতে পারে না। আপনি ঠিকই অনুমান করছেন মহারাজ, ওরা দুজনেই মিথ্যা বলছে। ওই তো আমার হীরেমতি। হীরেমতি, তুমি চলে গিয়েছিলে কেন? মহারাজ, আমি না চলে গেলে এরা আমাকে প্রাণে মারতো। মারবই তো, মারবো না তো তোমাকে পুজো করব? মহারাজ, পাখিটা আমাকে বলছে আমি নাকি রানী হবার যোগ্যই নয়, দাসী হবার যোগ্য। মহারাজ, রানীমা আমাকে নিজেই জিজ্ঞেস করেছিল তার চেয়ে সুন্দরী আর কেউ আছে কিনা। তাই আমি বললাম এমন সুন্দরীও আমার জানা আছে। মহারাজ, ওসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। থাক থাক রানী, কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে তা আমার জানা হয়ে গেছে। ছি 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 ছি, সত্যি তুমি রানী হবার যোগ্যতা নেই। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। ওই দাসীকে সঙ্গে নিয়ে আজই তুমি দেশে ছেড়ে চলে যাও। দূর হও, চোখের সামনে থেকে দূর হও। মহারাজ, আচ্ছা হীরেমতি, তুমি যে সুন্দরীর কথা বলেছিলে সে কোথায় থাকে? সে এক করুণ কাহিনী মহারাজ। সর্বগুণা সম্পূর্ণা সেই সুন্দরী এক তান্ত্রিকের কবলে রয়েছে। তান্ত্রিকের কবলে? হ্যাঁ মহারাজ, সেই তান্ত্রিক সব সাধনা করে, শয়তানের পুজো করে তাকে তুষ্ট করতে নর বলি দেয়। সুন্দরী সুমিত্রাকে নজরবন্দি করে রেখেছে তাকে বলি দেবে বলে আসতে অবশ্যই। তাকে উদ্ধার করা যায় না হীরেমতি? সে অনেক দূরের পথ, তেপান্তরের মাঠ পার হতে হতে অমাবস্যা পার হয়ে যাবে মহারাজ।
তোমার তো অনেক বুদ্ধি হীরেমতি, একটা উপায় বলো না, কিভাবে ওই রক্তলোচনের হাত থেকে সুমিত্রাকে রক্ষা করা যায়? একটা উপায় আছে মহারাজ, দরকার একটি পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া? কিন্তু সে আমি কোথায় পাবো হীরেমতি? আপনার আস্থা বলে সুলক্ষণা যুক্ত একটা সাদা ঘোড়া আছে, আমি সেই ঘোড়ার পিঠে চড়তে পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হবে। তাহলে আর দেরি কেন হীরেমতি, আমরা আজই রওনা দিই। হ্যাঁ মহারাজ, চলুন। তবে একটা কথা স্মরণে রাখবেন, ওই পক্ষীরাজের পিঠে একবারই চাবুক মারবেন, তাহলে ও আকাশ পথে থাকবে। ভুল করে যদি দুবার চাবুক মারেন ও মাটিতে নেমে আসবে। তখন সূর্য ডোবার আগে শতবার চাবুক মারলেও ও আর আকাশ পথে উঠবে না। ভুলেও সে ভুল করবেন না মহারাজ। তুমি নিশ্চিন্তে চলো হীরেমতি, তোমার সব নির্দেশ মেনে আমি চলবো। আর মাত্র একটি রাত, তারপরেই অমাবস্যার রাত। আর সেই রাতে তোমায় বলি দিয়ে আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। এই জঙ্গলে তোমায় রক্ষা করতে আসবে না, বুঝলে সুন্দরী? ভগবান আছেন, আমি কোনো পাপ করিনি, তিনি নিশ্চয় এই অন্যায় হতে দেবেন না। ভগবান? পাপ? অন্যায়? চিরকাল জগৎ শাসন করেন এই শয়তানেরা, তোমার ভগবান নয়। যাক যাক ওসব কথা, তুমি কিন্তু পালাবার চেষ্টা করো না, করলে জঙ্গলের হিংস্র জানোয়াররা তোমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফিরে এসে তোমাকে যেন এইভাবেই দেখতে পাই। আর মাত্র একটি রাত, তারপরেই সুন্দরী সুমিত্রা, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। সুখ পাখি, তুমি এসেছো? শয়তান তান্ত্রিক এসে পড়লে আর রক্ষে থাকবে না, তোমরা পালাও। ভয় পেও না সুন্দরী, আমরা তোমাকে উদ্ধার করেই তবেই ফিরবো। আপনার পরিচয়? পরে সব জানতে পারবে, এখন সর্বপ্রথম কাজ তোমাকে মুক্ত করা। এ কি করলেন মহারাজ? এখন সূর্য ডোবার আগে পক্ষীরাজ আর উঠতে পারবে না। নিচে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে, আর রক্ষে নাই। এবার উপায় কিছু একটা করো হীরেমতি। আমায় ভুল বুঝবেন না মহারাজ, আমার ডানা আছে, আমি কোথাও লুকিয়ে পড়ি, সময় মতো আবার দেখা দেব মহারাজ। এ কি তুমি? সঙ্গে আবার কে? এত বড় সাহস আমার কথা উপেক্ষা করে পালানো?
ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। তোকে শায়েস্তা না করেই আমি চলে যাচ্ছিলাম। সাবধান মহারাজ, তান্ত্রিক অনেক মায়া জাদু জানে। কে কার হাতে মরে দেখ। হর খট মট খটর মটর, মরার খুলি চটর পটর। কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পাথর থাক। এরা সবাই তো পাথর হয়ে গেল। আজ রাতে শয়তান ঘুমালে কুমন্ডলটা নিয়ে নিতে হবে। এখন বাবা চুপচাপ লুকিয়ে থাকি। ভালোই হলো, কাল অমাবস্যার রাত একেবারে 3টেকেই বলি দেব। ততক্ষণ ওরা পাথর হয়েই থাক। তারপর আমি হব জগতের সর্বশক্তিমান তান্ত্রিক। যাক, এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কাল রাত্রে শয়তান প্রভুর পুজো করতে রাত জাগতে হবে। শয়তান তান্ত্রিক নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ এবার কাজে লাগাতে হবে। যাই, এবার তান্ত্রিকের কাছে যাই। যাই, আর বিলম্ব নয়। ওই তো শয়তানটা নাক ডেকে ঘুমাচ্ছে, আর কুমন্ডলটাও পাশে রয়েছে। সাবধানে নিতে হবে। কে রে? কে কে আমার ঘুম ভাঙালি? তোর জম। হাড় খট খট খটর মটর, মরার খুলি চটর পটর। কঙ্কালারা নাচতে থাক, দুষ্টু তান্ত্রিক পাথর থাক। শয়তান তান্ত্রিক চিরকাল পাথর হয়েই থাক। আমি যাই মহারাজ আর সুমিত্রার প্রাণ প্রতিষ্ঠা করতে। হাড় খট খট খটর মটর, মরার খুলির চটর পটর। কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পরাণ পাক। হিরেমতি, সত্যিই তুমি উপকারী বন্ধু। তোমার এই উপকার কোনোদিনই আমি ভুলব না। কি বলো সুমিত্রা? সত্যি বলেছেন মহারাজ। চলো হিরেমতি, ওই শয়তান তান্ত্রিক আসার আগে আমরা রওনা দিই। এখন সূর্য ডুবেছে, নিশ্চয় পক্ষীরাজ উড়বে। হ্যাঁ মহারাজ, নিশ্চয় উড়বে, কিন্তু ভুলেও আগের মতন ভুল কাজ করবেন না মহারাজ। হ্যাঁ হিরেমতি, তোমার সব নির্দেশ আমি মেনে চলব। চলো সুমিত্রা। হ্যাঁ মহারাজ, চলুন। পক্ষীরাজ আকাশপথে ফিরে চলে। চাঁদ শূন্য আকাশ হাজার তারায় ঝলমল করতে থাকে। প্রাসাদে ফিরে শুভ দিন দেখে হীরক রাজার সাথে সুন্দরী সুমিত্রার বিবাহ হয়। আর হিরেমতি রাজা রানী মন্ত্রী প্রজার সকলের মনি হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদগদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। মহারাজ, মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। হায় হায় মহারাজ, এ কি হলো মহারাজ, আমাদের সব শেষ হয়ে গেছে। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। মহারাজ, আপনি আমাদের পিতৃতুল্য। মহারাজ, এতদিন আমরা আপনার ছায়ায় কত আনন্দে শান্তিতে থেকেছি। আজ মহারাজ, মহারাজ। কি হয়েছে তোমরা? এইভাবে আমাদের সব খুলে বলো। মহারাজ, আপনি এই অন্যায়ের বিচার করুন। আমরা গরিব মানুষ, না হলে আমরা মরে যাব মহারাজ, মরে যাব। আমার দেশের প্রজাদের চোখে জল? কি এমন ঘটলো? তোমরা আমাকে নির্ভয়ে বলতে পারো সব। মহারাজ, মহারাজ, আমাদের অপরাধ নেবেন না। আজ খুব সকালে মহারানী যখন আপনার স্নানে সব সরঞ্জাম তৈরি আছে। তা হাত যেন একটু বেশি। স্নানের কথা ভাবলে মনে যেন ভয় হয়। কি রানীমা, রাজনের নির্দেশে এই সময় ঘাটের পথে মানুষ চলাচল এখন বন্ধ রয়েছে। মেলা হয়ে গেলে যে। জানি জানি, সকলেই জানে এই সময় আমি চম্পক বনের ঘাটে যাই, কিন্তু আজ যে এত ঠান্ডা, সকালে স্নান, তাই বলছিলাম যদি একটু দেরি করে। শীতে এত কাহিনী চলে রানীমা, স্নান যাত্রায় চলুন, দেখবেন সকালটা কত সুন্দর লাগছে। বেশ, তবে চল। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বন। স্থানে চলেছে শত সখী শনে, কাশীর মহিষী করুণ। রানীমা, কি সুন্দর লাগছে এই সকালটাকে, তাই না? সত্যি, প্রত্যেক দিন সকালে প্রকৃতি যেন নিজেকে নতুন করে সাজায়। উফ, পথ যে আর ফুরোয় না সখী। ওই দেখুন রানীমা, ওই যে নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, তাড়াতাড়ি চল। চলুন রানীমা, চলুন। কি ঠান্ডা জল! আমি তো আগেই বলেছিলাম ঠান্ডাটা আজ খুব বেশি। রানীমা, একবার জলে নেমে দেখুন, সব অলসতা কেটে যাবে। আমার তো সাহসে কুলোচ্ছে না রে। সাহস করে চলে আসুন রানীমা, বেশি না, একটা ডুব দিয়ে উঠে পড়বেন। বেশ, তাহলে নদীতে যখন এসেছি নামতে তো হবেই। ওরে বাবারে, কি ঠান্ডা! মরে যাবো রে, এক্ষুনি শরীর গরম না করলে এই ঠান্ডাতে মরে যাব। তোরা এখন এখানে কি করছিস? শরীর গরম করার কোনো বন্দোবস্ত কর। রানীমা, আমি এক্ষুনি শরীর গরম করার জন্য কাঠ জোগাড় করে নিয়ে আসছি। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে। কৌতিক রস পাগল পরাণী, শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়ে রানী, কহে সহাস্য আননে। ওরে, তোরা এই দিকে আয় শিগগিরই। তোদের কি কোনো দিনই বুদ্ধি হবে না? কাঠ আনার জন্য তোরা এত কষ্ট কেন করছিস? দূরে ওই কুটিরগুলো দেখ। কুটির? কুটিরে কি আছে রানীমা?
এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না। দূরে ওই কুটিরগুলো দেখতে পাচ্ছিস না? ওই কুটিরগুলোতে আগুন লাগিয়ে দিই। এই আগুনে আমি আমার শরীর তপ্ত করব। রানীমা, এ কি বলছেন? আপনার কি পরিহাস! জানি না কত দিন দরিদ্র, কত কষ্ট, কত আশা নিয়ে তারা কুটিয়ে বেঁধেছে, আর আপনি বলছেন আগুন লাগিয়ে দিতে? মালতী, দিন দরিদ্রের প্রতি দেখছি তোর খুব দয়া। চুপ কর, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রানীমা, আপনি একবার আমার কথা শুনুন। কি হলো? শীতে আমি মরে যাচ্ছি, যা তাড়াতাড়ি। এই তপ্ত আগুনে আমার শরীর গরম করে আমার খুব আরাম বোধ হচ্ছে। পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। আগুন 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 বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও আগুন বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। সর্বনাশ করলো রে, কে এমন আমার সর্বনাশ করলো? আমার যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, হায় সব শেষ হয়ে গেল। রানীমা, কি সর্বনাশ করলেন? আমরা যে গরিব মানুষ, এবার কি করে আমাদের হবে? কি করে হবে এবার আমাদের? রানীমা, কি হয়েছে? তোমরা সব দলে দলে? রানীমা, কি সর্বনাশ করলেন? এই কুটিরগুলি যে আমাদের স্বপ্ন, আমাদের বাস। কিন্তু স্নান করে আমার খুব শীত করেছিল, তাই এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে দিয়ে আমার শরীর তপ্ত করছিলাম। বলছেন রানীমা, এই জীর্ণ কুটিরগুলো তো আমাদের বাস, এখন আমরা কোথায় যাব? কি বলছেন রানীমা? এই জীর্ণ কুটিরগুলোতে আমাদের বাস, এখন আমরা কোথায় যাব? এখন আমরা কোথায় যাব রানীমা? সখী, বাজে কথায় আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফিরতে হবে। চল সখী, চল। ছোট গ্রামখানি লিহিয়া লইল প্রলয় ললুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবালয় হাতে দৃপ্ত অরুণ বাসনা। কি বলছো তোমরা? আমি কিছুতেই তোমাদের কথা বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমরা আপনাদের গরিব প্রজা, আপনাকে মিথ্যা বলবার সাহস আমাদের নেই। জানি আমরা মহারানীর কথায় আপনাকে দোষীকে শাস্তি পেতেই হবে। তোমাদেরকে ন্যায় দণ্ড দেবার জন্যই আমি এই সিংহাসনে বসে আছি। আমি এক্ষুনি রানীকে রাজসভায় ডেকে পাঠাচ্ছি। মহারাজ, কি এমন দরকার পড়লো যে এই অসময়ে আমাকে ডেকে পাঠালেন? এ কেমন অভিযোগ করছে প্রজারা তোমার নামে? তুমি নাকি আজ সকালে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনছেন মহারাজ। এ তুমি কি বলছো? এ তোমার কেমন খেয়াল? কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এইভাবে জ্বালিয়ে দিলে? কি দোষ করেছে তারা? ঘর? আপনার এই ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে? ওই গুটি কয়েক কুটির গিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? কত ধনরত্ন তো ব্যয় হয় রাজমহর্ষির আমোদ বোধে, সেখানে এই জীর্ণ কুটিরগুলোকে জ্বালিয়ে শীতের সকালে আমার হাত পা গরম করতে চাওয়াই কি এমন অন্যায় হয়েছে? এই তো অতি সামান্য ক্ষতি। রানী, তোমার কাছ থেকে প্রজাদের এত বড় ক্ষতিকে সামান্য ক্ষতি বলে মনে হলো? মহারাজ, আপনার কাছে এই গুটি কয়েক প্রজার আর যে আমার আমোদের চেয়ে বেশি মনে হলো আপনার? ঠিকই বলেছ রানী। তুমি যতদিন রাজরানী আছো ততদিন তুমি কি করে বুঝবে গরিব প্রজাদের কুটির পুড়ে গেলে ঠিক কতটা ক্ষতি হয়?
এই কে কোথায় আছিস? রানীর সমস্ত গয়না খুলে নিয়ে ভিখারির বেশে এই রাজসভার বাইরে নিয়ে যা। মহারাজ! রাজার আদেশে কিঙ্করি আসে, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাস আনি, দিল রানী দেহে তুলিয়া। মহারাজ, আমি এই রাজ্যে রানী, আপনি এইভাবে। আজ থেকে তুমি এই রাজ্যে রানী নয়, এই ভিক্ষার পাত্র নিয়ে তুমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে। তোমায় আমি 1 বছর সময় দিলাম। যে কটা কুটির তোমার একবেলা আমোদের জন্য পুড়ে ছাই হয়েছে, সেই কটা কুটির তুমি ভিক্ষা করে করে দেবে। তারপর এই রাজসভায় এসে বলবে ঠিক কতটা ক্ষতি হয়েছিল ওই দরিদ্র প্রজাদের। মহারাজ, আপনি আমার কথাটা একটু শুনুন মহারাজ, আমার কথাটা একটু শুনুন মহারাজ। চুপ করো। যেদিন তুমি রাজধর্ম পালন করতে শিখবে, সেই দিন তুমি আবার নিজেকে রানী বলবে। না হলে চিরকাল ওই ভিক্ষার পাত্র নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষার করবে। এটাই আমার আদেশ। এই কে কোথায় আছিস? প্রাসাদের সিংহ দুয়ারটা বন্ধ করে দে। পথে লইয়া তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটা কুটির হলো ছাড়খাড়, যতদিন পার যে কটি আবার গড়ি দিতে হবে তোমারে।